এই সফলতার কৃতিত্ব নিয়ে দেশে কোনো বিভক্তি হোক আমাদের মধ্যে, সেটা বোধহয় একেবারেই কাম্য নয়। এই সফলতা বাংলাদেশের 18 কোটি মানুষের সফলতা, এবং যার যার অবস্থান থেকে সকলের অবদান আছে। বিশেষত আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে, আমি প্রবাসীদের যে ত্যাগ সেটা একটু বলা দরকার, কারণ আমি সরাসরি যুক্ত ছিলাম প্রবাসীদের কর্মকাণ্ডের সাথে। তারা ওখান থেকে অনেকে মনে করেছে যে ওখানে যারা আন্দোলন করছে তারা তো একটা সেফ সাইডে আছে, ওখান থেকে আন্দোলন করা সহজ। কিন্তু বিষয়টা তো অত সহজ না। ওখান থেকে যারা আন্দোলন করেছে তাদের আত্মীয় স্বজন, পরিবর্গ এখানে যে কিভাবে নিগৃহীত হয়েছে সেটা আমরা জানি। এবং তাদের আন্দোলন ওখানেও সহজ না, কারণ হচ্ছে এই যে আপনি যখন স্টেট ডিপার্টমেন্টের সামনে একটা প্রোগ্রাম করতে যাবেন, এই লোকগুলো যখন সারা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন স্টেট থেকে জমায়েত হয়, বাংলাদেশের মতো অত সহজ ব্যাপার না। কারণ ওই যে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসছে, তারা ওখানে চাকরি বাকরি করে, কাজ করে, প্রতিদিন কাজ করে, এবং এই যে বড় দূরত্ব অতিক্রম করে তারা স্টেট হাউস, ওয়ার্ল্ড ব্যাংক হোক, স্টেট ডিপার্টমেন্ট হোক, হোয়াইট হাউস হোক, যেখানেই হোক, এরকম একটা জমায়েত কিন্তু এত সহজ ব্যাপার না। এবং যারা এই কাজগুলো করেছে সেখানে, এটার পিছনে তাদের অনেক অবদান আছে। আর্থিক থেকে তাদের নিজস্ব সময় ক্ষেপণ থেকে এটাকে যোগান দেওয়া অনেক কঠিন ব্যাপার। আপনি বিদেশে দেখবেন যখন ছোট ছোট এই যেমন আন্দোলন হয়, 20 জন 30 জন একটা ব্যানার দিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এখানে ওই অতগুলো লোক একসাথে জমায়েত করা অত সহজ নয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, শত শত লোক, হাজার হাজার লোক রাস্তায় নেমেছে, এবং এটার পিছনে অনেক কাজ আছে। আমি বিশেষ করে এই যারা এখানে বসে আছেন প্রবাসী ভাইয়েরা, আমি তাদের কাছে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেটা হতো আমাদের বিষয়টা, যেমন এই যে রেমিটেন্স যোদ্ধারা যেমন রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিটেন্স বন্ধ করেও যুদ্ধ করেছে। এটা একটা যুদ্ধ, কিন্তু এটা বিদেশ থেকে তার প্রতিনিয়ত তার পরিবারকে টাকা পাঠানো, এটা তার পরিবার নির্ভরশীল, তার এখানে ব্যবসা বাণিজ্য নির্ভরশীল, তার আত্মীয় স্বজন নির্ভরশীল। যখন রেমিটেন্স বন্ধ করে দেয় তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। তারপরেও কিন্তু সেই যুদ্ধ তারা চালিয়ে গেছে। এটা কিন্তু অত সহজ ব্যাপার না, এবং এটার জন্য আমাদের নেতা কর্মীরা কাজ করেছে, আমাদের নেতা কর্মীরা রিচ আউট করেছে, উদ্বুদ্ধ করেছে। তারা যখন একজন সিনেটর, একজন কংগ্রেসম্যানের কাছে লবি করতে যায়, এটা অনেক বড় কাজ। এটার পিছনে তাদেরকে অনেক কিছু প্রস্তুতি দিতে হয়, সময় দিতে হয়, তাদেরকে কনভিন্স করতে হয়, এবং সেই কাজটা তো তারা প্রতিনিয়ত করে গেছে, বছরের পর বছর করে গেছে। তার ফলাফল আমরা দেখেছি, কারণ আমি সরাসরি সংযুক্ত ছিলাম বলে আমি জানি ওদের কর্মকাণ্ডগুলো যে কত কঠিন। অনেকে নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কাজগুলো করেছে, চাকরি বাকরিতে না গিয়ে করেছে। আমিও মাঝে মাঝে অবাক হই বিদেশে বসে, এই লোকগুলো এই কমিটমেন্ট দেশের প্রতি, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমি প্রবাসীদের এই অবদানের জন্য একটা অনুরোধ করব আপনাদেরকে, কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকল, কিন্তু এটা আমাদের একটা হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আছে, আমাদের একটা রেকর্ড করা। তা আমি প্রবাসী ভাইদের অনুরোধ করবো, আপনারা একটা এই যে প্রবাসীদের অবদান শেখ হাসিনার পতনের পেছনে, এটা একটা ডকুমেন্ট করেন, এটা একটা ডকুমেন্ট করেন।
রেকর্ডে রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে আজকে বলছি, 2 দিন পর থেকে কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। এবং এটা ইতিহাস এরকমই, আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন, ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না। সুতরাং আপনারা এটা ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে একটা ডকুমেন্টারি আকারে করেন, একটা বই আকারে করেন, দুইটা করেন এবং এটা বাংলাদেশে বড়ভাবে লঞ্চ করা দরকার। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এইটা লঞ্চ করার ব্যাপারে আমাদের সিনিয়র একেবারে আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেই লঞ্চিং সেরিমনিতে আপনাদের সাথে থাকবে। কারণ এটা দুটো কারণে দরকার, এটা হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার, আর যারা এই আন্দোলনের কৃতিত্ব খালি নিজেদের মনে করছে, সুতরাং তাদের মধ্যে যাতে সেই ভুল ধারণাটা তাদের মন থেকে চলে যায়। কারণ এটা অনেকে এই আন্দোলনে অনেকে যোগ দিয়েছে পরের দিকে, তার আগের আন্দোলন দেখে নাই, তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই, তারা হোয়াইট হাউসের সামনে আন্দোলন দেখে নাই, তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে নাই, তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই, তারা ওই ব্রাসেলসের আন্দোলন দেখে নাই, তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখে নাই, তারা জাপানের আন্দোলন দেখে নাই, তারা ইটালির আন্দোলন দেখে নাই, লন্ডনের আন্দোলন দেখে নাই। সুতরাং এই বিষয়গুলো তো একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের। এবং এর পিছনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে, সেটাও তো তারা জানে না। এই আন্দোলনগুলো ড্রাইভ করছে কে? এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা? এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছেন। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে ডিফাই করে, আপোষ না করে, নিজের জীবনের বিনিময়ে বছরের পর বছর জেল খেতে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। এটার পিছনে ড্রাইভার কে? এটা তো বিএনপি ড্রাইভ করছে পুরো আন্দোলনকে, তাই না? তো সুতরাং এটার একটা আমাদের রেকর্ড থাকা দরকার। আমি অনুরোধ করছি আপনারা এই কাজটা করেন। আর প্রবাসীদের অনেক দাবি, অনেক সমস্যা আছে। আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি, বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি, আমরা জড়িত আছি। সুতরাং বিএনপিকে এটা নতুন করে বোঝানোর কোনো কারণ নেই। আগামী দিনের বিএনপি অবশ্যই আপনারা যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই এগুলোকে সবগুলোকে মাথায় রাখবে, চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে এবং যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই প্রবাসীদের এই যে দেশপ্রেম, ভালোবাসা, তারা দেশের জন্য, দলের জন্য, নেতৃত্বের জন্য যে তারা প্রয়োগ করেছে, এটা শেষ হয়ে যায় নাই। আন্দোলন কিন্তু শেষ হয় নাই। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন? এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে? এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। এবং সেটা কিভাবে করেছে? বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার কাছে নির্বাচিত সরকার, সংসদ দায়বদ্ধ, জবাবদিহি থাকে। এটাই গণতন্ত্রের নিয়ম।
এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো, রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে, সারা বিশ্বে করে থাকে, কিন্তু জবাবদিহিতার থেকে বাইরে যেতে পারে না, কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয়, বারবার যেতে হয়। আপনি যদি ওয়াদা করে কিছু না করেন, আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে, কিন্তু না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এটা একমাত্র পথ, আর কোনো পথ নেই। আর অন্য পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকারও নেই। এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র। হ্যাঁ, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট দিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসেনি, গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। এই জন্য সবকিছু এই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া কঠিন হবে, এটা কিন্তু বুঝতে হবে। তো আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশটা ফিরে আসে, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। এর বাইরে যদি গিয়ে অন্য কোনো পথে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ আসতে পারে, জনগণের মনে অন্য চিন্তা আসতে পারে। সুতরাং সেটা যাতে না হয় বাংলাদেশে সকলের। শোনেন, একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলে তার নিজস্ব ভাবনা আছে, দর্শন আছে, চিন্তা আছে, এবং এখানে মতৈক্য সব জায়গায় যে আমরা একমত হবো তাও না, কিন্তু আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন। একটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? 2টা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এটার অধিকার একমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, এবং রাজনীতিকে একটু ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। যার কারণে যদি আবারও সেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য পথ খুলে দেওয়া ছাড়া আর কিছু নাই। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। আর যদি দেশে গণতন্ত্র, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে শান্তিপূর্ণভাবে
সাংঘর্ষিক রাজনীতির বাইরে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। একে অপরের প্রতি সম্মান বোধ রেখে, ভিন্ন মত হলেও তো সম্মান বোধ থাকতে হবে। আমরা যার সাথে ভিন্ন মত হবে তাকে সম্মান করতে হবে, তো এই সম্মান বোধ থাকতে হবে পরস্পর। রাজনৈতিক কালচার পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই পুরনো সংস্কৃতিতে রাজনীতি চলবে না। এবং বাংলাদেশ এই শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের যে বড় পরিবর্তন আসছে, এটা যদি রাজনীতিবিদরা না বুঝে, এটা যদি রাজনৈতিক দল না বুঝে, সেই রাজনৈতিক দল, সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। এই জন্য আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান সাহেব সহ আমাদের মধ্যে এই ধারণা ছিল বলে আমরা 31 দফার সংস্কার 1.5 বছর আগে দিয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1.5 বছর আগে দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে এই সংস্কার ভিশন 2030 মাধ্যমে, এই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ 6 বছর আগে বলেছি। 31 দফায় আমরা শুধু বিএনপি একা নয়, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার করেছি এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে এটার বাস্তবায়ন করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যাতে এখান থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই। সুতরাং সংস্কার এখন কি হচ্ছে না হচ্ছে, আমরা কিন্তু আমাদের 31 দফা সংস্কারের জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনে সেটা জাতীয় সরকারের মাধ্যমে করা হবে। তারেক রহমান সাহেব নিজেই সেই ঘোষণা দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবারও আমাদের প্রবাসী ভাইরা যারা আজকে এটা আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষে প্রবাসীদের কল্যাণে যা কিছু করা সম্ভব আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের সাথে আমি সম্পৃক্ত, আমার অজানা কিছুই নাই এখানে। এবং আমার পক্ষ থেকে আগামী দিনে প্রবাসীদের ভূমিকা, প্রবাসীদের কল্যাণে যে কাজগুলো করার দরকার, দেশের কল্যাণে, শুধু প্রবাসীদের কল্যাণে, দেশেরও কল্যাণে, এই কাজগুলো আমাদের করা দরকার। ইনশাআল্লাহ আমরা সেদিকে নজর রাখবো। সবাই